না। This is Asia Live 24/7. টেন্ডার দেওয়া হয়, দেখা যাচ্ছে ধর্মনগরের মতো জায়গাতে চাইলে সেই তথ্য আমরা দিতে পারবো। মেডিকেল কলেজ বিশ্ব সমগ্র অংশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। এটা নিম্নমানের কাজ করা হয়েছে। টেন্ডার প্রদত্ত যে কাজের পদক্ষেপ গ্রহণ করেছে, অন্যথায় এই সিবিআই এর তদন্তের দাবিতে এর থেকে পরিত্রাণ দেওয়ার জন্য সমগ্র অংশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব, আন্দোলন সংগঠিত করব। আমরা 15 দিন দেখব রাজ্যের মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ গ্রহণ করেছেন, অন্যথায় এই সিবিআই এর তদন্তের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আন্দোলন সংগঠিত করবে সারা রাজ্যে। আমাদের এটাই মূল বক্তব্য ছিল। আরো জল জীবন মিশন নিয়ে দেখছেন সারা রাজ্য জুড়ে আজকে মানুষ জলের, আমরা এক পক্ষকাল আমরা দেখব, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময় বলে থাকেন যে উনি স্বচ্ছতার সঙ্গে কোনো ধরনের আপোষ করবেন না, জিরো টলারেন্স নীতি নিয়ে উনি কাজ করছেন। তো আমরা 15 দিন অপেক্ষা করব, 15 দিন বাদে আমরা ময়দানে একদম গণ আন্দোলন প্রতিটা ক্ষেত্রে যেখানে যা দুর্নীতি, সেই দুর্নীতিতে অলরেডি আমাদের কিছু কিছু ব্লক আমরা বুথ চলো অভিযানের ঘোষণা দিয়েছিলাম। এই বুথ চলো অভিযানের মধ্যেই তারা জলের জন্য, রেগার মজুরির জন্য, বিভিন্ন জায়গায় দুর্নীতির বিরুদ্ধে তারা মাঠে নেমে পড়েছে। আমরা নতুন নববর্ষ উদযাপন করার সাথে সাথে এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন আমরা শুরু করি। যতক্ষণ না অবধি আমরা সিবিআইকে দিয়ে এই তদন্তের জন্য রাজ্য সরকার এটা প্রেরণ না করবেন, আমরা আন্দোলন সংগঠিত করছি। এই যে বোরিং এর জন্য, স্মল বোর হোক বা ডিপ টিউবওয়েল বোরিং হোক, যে নির্দিষ্ট বোরিং এর জন্য টেন্ডার দেওয়া হয়, দেখা গেছে ধর্মনগরের মতো জায়গাতে এই টেন্ডার তার যে অতিরিক্ত ব্যয় বরাদ্দ এটা বাড়িয়ে টেন্ডার প্রদান করা হয়েছে, আর কাজ করার ক্ষেত্রে এটা নিম্নমানের কাজ করা হয়েছে। টেন্ডার প্রদত্ত যে কাজের কথা ছিল সেটা করা হয়নি। আমাদের কাছে সেখানে বিভিন্ন তথ্য রয়ে গেছে, আপনারা চাইলে সেই তথ্য আমরা দিতে পারব। মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় নিয়ে এখন একদিক থেকে যেমন কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ শুরু হয়েছে, কিন্তু রাজ্যের সরকার কোনো উপযুক্ত পদক্ষেপ নিয়েছেন বলে সেটা আমাদের জানা নেই। তাই আমরা এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন সংগঠিত করার জন্য আমাদের প্রয়াস আমরা গ্রহণ করেছি। যদি কোনো কিছু আপনারা জানতে চান, এই ধরনের ঘটনা সাবরুম মহকুমা, আমাদের সদর এই জেলা, আমাদের রাজ্যের সবকটি জেলায় মাননীয় বিধায়ক বিধানসভায় বলার চেষ্টা করেছেন এটা ন্যূনতম 10,000 কোটি টাকার একটা দুর্নীতি এখানে ঘটেছে। সঠিক অঙ্ক নিরূপণ করলে এটা আরো বেশিও হতে পারে। এত বড় দুর্নীতির ঘটনা যা বিধানসভা থেকে শুরু করে তার দপ্তরে, মুখ্যমন্ত্রীর দপ্তরে এটা চাপা দেওয়ার একটা প্রচেষ্টা। আমরা জানতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে কেন এত সময় বিলম্বিত হওয়ার পরেও কোনো উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেননি? কেন মাননীয় মুখ্যমন্ত্রী যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে কোনো ক্ষেত্রে পদোন্নতি দিয়ে বা জেলা শাসক যিনি এই ঘটনা বিস্তৃতভাবে মুখ্যমন্ত্রীর দপ্তরকে অবহিত করলেন
তাকে সেখান থেকে তড়িঘড়ি বদলি করে সরিয়ে দিয়ে এই বিষয়টাকে চেপে যাওয়ার চেষ্টা করেছেন, এটা মুখ্যমন্ত্রীকে বলতে হবে। আমরা জানতে চাই, আমাদের বিধায়করা বিধানসভায় এটা নিয়ে আলোচনা করতে পারেননি, কিন্তু পরবর্তী সময়ে তার পূর্ণাঙ্গ তদন্তের জন্য এই ধরনের ঘটনা, এত বড় একটা আর্থিক দুর্নীতি, আমাদের রাজ্যে দুর্নীতি একের পর এক সংগঠিত হচ্ছে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি সংক্রান্ত দুর্নীতি, ত্রিপুরা মেডিকেল কলেজে আর্থিক লেনদেনের মাধ্যমে পরীক্ষায় পাশ করে দেওয়ার দুর্নীতি, পূর্ত দপ্তর, জল জীবন মিশন, রাজ্যের বিভিন্ন জায়গায় এই মিশন মোডে কাজে একটা বিরাট পরিমাণ অর্থের দুর্নীতি হয়েছে। আমাদের কাছে স্পেসিফিক কিছু ধর্মনগর, পানিসাগর, বিভিন্ন ব্লকের দুর্নীতির তথ্য উঠে এসেছে। আপনারাও বিভিন্ন জায়গায় এই তথ্য সংগ্রহ করে আপনারা এর প্রচার আপনারা করেছেন, বিভিন্ন মাধ্যমে এটা উঠেছে। আমরা জানতে চাই, এই ধরনের দুর্নীতি যখন একের পর এক সংগঠিত হচ্ছে, এত বড় একটা দুর্নীতি ঘটার সত্ত্বেও আমাদের রাজ্যে হাইকোর্ট আছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা দেখছি এই ধরনের কেলেঙ্কারিতে হাইকোর্ট সোমোটো সেখানে মামলা রেজিস্টার করতে পারে, তারা রাজ্য সরকারকে নির্দেশ প্রদান করতে পারে তদন্তের জন্য। এই ক্ষেত্রে সেটা করা হয়নি। এই রাজ্যে লোকায়ুক্ত আছে, একটা সাদা হাতি পোষা হচ্ছে, কিন্তু এই লোকায়ুক্তের মাধ্যমে এই দুর্নীতির কোনো ধরনের তদন্ত হয়নি বা তদন্ত করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা আজকে মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের দাবি, অবিলম্বে এত বড় জমি ঘোটালা, একটা ল্যান্ডস্কেপ আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে রাজ্যে, এই ধরনের ল্যান্ডস্কেপই হোক বা অন্য কোনো দপ্তরের দুর্নীতিতে সিবিআই সেখানে হস্তক্ষেপ করে। সেখানকার রাজ্য সরকার তাদের স্বচ্ছতা বজায় রাখতে, যিনি স্বচ্ছতার কথা কথায় কথায় বলেন, যিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেন, যিনি সুশাসনের কথা বলেন, আজকে আমরা জানতে চাইব যে এই ঘটনা যখন বিরোধী দলের পক্ষ থেকে আমরা তুলে ধরলাম, বিধানসভায় আমাদের বিধায়করা এটা নিয়ে আলোচনা করতে চেয়ে বাধাপ্রাপ্ত হয়ে তারা সাংবাদিক সম্মেলন করে সেটা তুলে ধরেছেন। কোথায়, কেন আজকে রাজস্ব দপ্তরের মাননীয় মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ গ্রহণ করলেন না? কেন আজকে এই ঘটনা মুখ্যমন্ত্রী সিবিআইকে দায়িত্ব দেবেন না তার সত্য উদ্ঘাটন করতে, এবং যারা এর জন্য এফেক্টেড তাদের ক্ষতিপূরণ, এই জমির মালিকানা নির্ধারণ, এবং যারা এই দুর্নীতিতে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা কেন আজকে করতে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি এগিয়ে আসবেন না? আমরা মনে করি আজকে অনেক দিন হয়েছে, কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখছি না। আমরা দলের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, এই রাজ্যে দুর্নীতির সাগরে একটা সরকার ভাসছে। দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে আমরা বিরোধী দল হিসাবে চুপ করে বসে থাকতে পারি না। মুখ্যমন্ত্রীকে আমরা একটা নির্দিষ্ট
সময়ের মধ্যে সিবিআই দ্বারা তদন্ত করানোর জন্য এক পক্ষকাল আমরা সময় বেঁধে দিয়ে আমরা চাই যে উনি ওনার স্বচ্ছতা প্রমাণ করুন, ওনার সুশাসনের রাজ্যের মানুষের কাছে যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি উনি রক্ষা করুন। অন্যথায় কংগ্রেস দল সিবিআই তদন্তের দাবি নিয়ে মাঠে নামবে এবং রাজ্যের এই যে বৃহৎ অংশের মানুষ দুর্নীতির কারণে রাজ্যের অর্থনীতি, রাজ্যের যে সামাজিক অবস্থা, নমস্কার, সমস্ত সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই। অনেকদিন বাদে আবার আপনাদের আমন্ত্রণ জানিয়ে আপনাদের কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি। আমাদের রাজ্যে বর্তমান যে সরকার এবং শাসক দল পুরোপুরি দুর্নীতিতে নিমজ্জিত। একটা সরকারের মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে এই শাসক দলের সর্বস্তরে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে যেভাবে মাথাচাড়া দিয়েছে এবং সংঘবদ্ধ রূপ নিয়েছে, এই বিষয়গুলি বিভিন্ন সময়ে দলের তরফ থেকে এবং আমাদের বিধানসভায় আমাদের দলের বিধায়করা তুলে ধরে রাজ্যের যারা সরকার পরিচালনায় আছেন, বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এর একটা বিহিত আমরা আশা করেছিলাম উনি পদক্ষেপ নেবেন, কিন্তু দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তর, রাজস্ব দপ্তর, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, পূর্ত দপ্তর, আরবান ডেভেলপমেন্ট সহ বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময়ে এই দুর্নীতির তথ্য উঠে এসেছে এবং এই দুর্নীতিগুলি বিরোধী দলের পক্ষ থেকে বিধানসভায়, এবারের বিধানসভায় যখন আলোচিত হয়, দেখা গেছে আলোচনা করার ক্ষেত্রে তাদেরকে নানাভাবে বাধা প্রদান করা হয়েছে, আলোচ্যসূচি সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। বিশেষ করে রাজস্ব দপ্তরের দুর্নীতি নিয়ে যখন আমাদের বিধায়ক সুদীপ বাবু উত্থাপন করেন, এই বিষয়ে ওনাকে কথা বলতে স্পিকার থেকে শুরু করে ট্রেজারি বেঞ্চের সদস্যরা তারা নানাভাবে বাধা দিয়ে এটাকে প্রতিহত করেছে। পরবর্তী সময়ে সুদীপবাবু সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টা তুলে ধরেছেন। এই বিষয়টা এটা মুখ্যমন্ত্রীর দপ্তর, রাজস্ব দপ্তর, এই দপ্তরে বিশালগড় যেটা সিপাহী জেলার অন্তর্ভুক্ত, এই জেলার কিছু বিষয় নিয়ে 2023 সালে 12 অক্টোবর প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে
আমরা একটা দুর্নীতির তথ্য সাংবাদিকদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা তুলে ধরেছিলাম, এবং সেই তথ্যে তৎকালীন সিপাহী জেলার যিনি জেলা শাসক ছিলেন, ওনার লিখিত যে অভিযোগ, সেই অভিযোগ সচিবালয়ের রাজস্বের দপ্তরের যিনি উপসচিব, ওনার নিকট প্রেরণ করে কিছু ব্যবস্থা গ্রহণ করার জন্য উনি সেখানে ওনার পরামর্শ রেখেছিলেন। দেখা গেছে দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। এই সিপাহী জেলার ঘটনাটা এটা ছিল একটা জমি কেলেঙ্কারি, জমি হস্তান্তরে এবং নাম পরিবর্তন করে একের জমি অন্যের নামে সেটাকে বন্টন করা একটা বড় ধরনের সেখানে দুর্নীতি, এবং এই দুর্নীতির বিভিন্ন উদাহরণস্বরূপ কতগুলি সুনির্দিষ্ট কতগুলি অভিযোগ তুলে দিয়ে তার বিহিতের জন্য জেলা শাসক, যিনি এই জমির বিনিময় মূল্য 500 থেকে 600 কোটি টাকা শুধু একটা জেলার ক্ষেত্রে উনি নির্ধারণ করে এই অভিযোগটি উনি রাজস্ব মন্ত্রকে পাঠিয়েছিলেন, এবং সেখানে খতিয়ান নাম্বার উল্লেখ করে এটা তৎকালীন জেলা শাসক বিশাল কুমার উনি এফআইআর দায়ের করে কিছু আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উনি জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর দপ্তর, রাজস্ব দপ্তর, মুখ্যমন্ত্রীর দপ্তর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।